অলস কৃষকের সোনার ফসল। সুধীর আর মুকেশ নামের দুই ভাই ছিল। তাদের দুজনেরই চাষের জমি পাশাপাশি ছিল। মুকেশ বড় ভাই ছিল, আর তার সাথে সে প্রচুর পরিশ্রমীও ছিল। ওইদিকে সুধীর অলস ছিল। বেশিরভাগ সময়ই সুধীর জমিতে গিয়ে গাছের নিচে শুয়ে পড়ত। আরে সুধীর, সুধীর রে, ঘুমিয়ে পড়লি নাকি ভাই? আরে ওঠ, সূর্য এখন মধ্য গগনে। তাড়াতাড়ি কাজ শেষ করে নে, আর তারপর বাড়ি চলে যা। করে নেব দাদা, তুমি চিন্তা করো না। আরে সেটাই তো চিন্তার বিষয়, তুই এতগুলো কাজ করবি কি করে জানি না বাবা। সুধীর আবার ঘুমিয়ে পড়ে, আর মুকেশ সারাদিন প্রচুর খেটে নিজের কাজ শেষ করে ফেলত। যেইটুকু সময় হাতে বেঁচে যেত সেই সময় সে সুধীরের জমিতেও চাষ করে দিত। আর সুধীরের যখন ঘুম ভাঙত, উঠে পড়েছিস? আমি তোর জমিতেও লাঙল চষে দিয়েছি, চল এবার তাড়াতাড়ি বীজ পুঁতে দে। আরে দাদা, তুমি এত খাটতে যাও কেন? আরে আমি করে নিতাম তো। তোর ভরসায় যদি সব ছেড়ে দেই, তাহলে বৌমাকে না খেয়ে মরতে হবে। এবার বড় বড় কথা না বলে একটু হাত চালিয়ে কাজ কর। মুকেশ ক্ষেতে লাঙল চষে দিয়েছিল। এরপর সুধীর তাড়াতাড়ি জমিতে বীজ পুঁতে দিল, আর অন্ধকার হয়ে আসার আগেই তারা যে যার বাড়িতে চলে গেল। আরে রমা, তাড়াতাড়ি খেতে দাও এবার, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজ খুব খাটনি হয়েছে। আচ্ছা, তাই নাকি? আজ পুরো জমিতে লাঙল চষেছি, আর তারপর বীজও পুঁতেছি। বাহ 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 বাহ। আচ্ছা, এই কাজটা কি তুমি করেছো না বড় দাদা? আসলে ওই কি হলো? কি বলবে বুঝতে পারছো না? আমি জানি যে তুমি কত বড় অলস। আর পুরো ক্ষেতের কাজ বড় দাদা করেছে, আর তুমি সেখানে গাছের নিচে নিশ্চয়ই ঘুমিয়েছো। কিন্তু কাজ তো হয়ে গেছে না? হ্যাঁ, আর সেটা বড় দাদার কৃপা। উনি এখনো তোমাকে ছোট ভাই ভেবে তোমার কাজ করে দিচ্ছে। অন্য কোনো দাদা হলে এতদিনে আমরা না খেয়ে মারা যেতাম। আচ্ছা, এবার বাদ দাও এসব। বড় খিদে পেয়েছে, খেতে দাও। রমা সুধীরকে খাবার দিল। তারপর ভাবতে লাগল যে সে এমন কি করতে পারে যাতে তার অলস স্বামী কাজে মন দেয়। পরের দিন রমা সুধীরের জমিতে গেল, আর গিয়ে সে দেখল যে প্রতিবারের মতো সুধীর গাছের নিচে ঘুমোচ্ছে। বড়দা। আরে বৌমা, তুমি এখানে? হ্যাঁ বড়দা, তোমার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না। আমি ওর এই অলস স্বভাবের জন্য খুব বিরক্ত হয়ে উঠেছি। আর তুমি কতদিন ওর সব কাজ করে দেবে? যতদিন এই শরীরে ক্ষমতা আছে করে নেব বৌমা। কিন্তু এটা তো ভুল না দাদা, ওকেও তো নিজের দায়িত্ব বুঝতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এমন কোনো রাস্তা নেই যাতে ও নিজের দায়িত্ব বুঝতে পারে? হ্যাঁ, একটা রাস্তা আছে। মুকেশ রমাকে একটা উপায় বলল, যেটা শোনার পর রমার মুখে হাসি ফুটে উঠল। রমা চটপট তার বাড়ি ফিরে গেল, আর বাড়িতে গিয়ে খাবার তৈরি করতে লাগল। এরপর বিকেল হলে সুধীর বাড়ি ফিরে এলো। তারপর খাবারের গন্ধ পেয়ে সুধীরের মন উৎফুল্ল হয়ে উঠল। আরে বাহ বাহ বাহ, কি দারুণ গন্ধ আসছে গো রমা! আজকে কি কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ, আজকে আমাদের ঘরে খুব বিশেষ অতিথি আসতে চলেছে। আচ্ছা, তাই নাকি? কে? আমাদের পরিবারের বিশেষ গুরুজি। জানো, তিনি খুব শক্তিশালী। ওনার বলা ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০ বছর বয়সে আমার বিয়ে হয়ে যাবে। আর দেখো, হয়ে গেছে। ও, তাই নাকি? সেই সময় দরজায় ঠক ঠক শব্দ হল। অলক নিরঞ্জন। উনি এসে গেছেন। যাও, ওনাকে নিয়ে আসো ভেতরে। আসুন আসুন প্রভু। রমা মা, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আপনারই কৃপা মহারাজ। বাহ বাহ, থাকলেই ভালো, থাকলেই ভালো। মহারাজ, ইনি হলেন আমার স্বামী সুধীর। একটু এনার হাত দেখে বলুন না, এর ভবিষ্যতে কি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সুধীর হাত বাড়িয়ে দিল, আর গুরুজিও তার হাত দেখে খুব খুশি হল। আরে বাহ বাহ, এত ভাগ্যবান হাত! আমি তো প্রথমবার দেখলাম বাবা। হাতে তো অনেক সোনা লেখা। হ্যাঁ, আসলে আমি তো শুয়েই থাকি। আরে মূর্খ, আমি সোনা বলতে ধন সম্পত্তির কথা বলছি। স্বর্ণ মানে সোনা।
আচ্ছা, তাই? কিন্তু আমার কাছে তো কোনো সোনা নেই। সোনার ফসলের মালিক হতে চলেছিস তুই। কিন্তু এটা কি? সেটা পাওয়ার পথে তো অনেক বিঘ্ন দেখছি। কিরকম বিঘ্ন মহারাজ? আমি তো এখানে স্পষ্ট দেখছি যে তুই খুবই অলস। আজ পর্যন্ত একবারও তুই নিজের ফসল নিজে উৎপাদন করিসনি। নয়তো তুই এতদিনে সোনার ফসল পেয়েই যেতি। তাই নাকি মহারাজ? তবে কি আমি ইয়ার্কি করছি? সোনার কথা শোনা মাত্রই সে গুরুজির সেবা করতে লাগল, আর সুধীর নিজের হাতেই গুরুজিকে খাবার দিল। গুরুজিও খাবার খেলেন, আর দুজনকেই আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন। কাল থেকে আমি আমার জমির কাজ আমি নিজেই করব। আমার মনে হয় না তুমি এটা করতে পারবে। তোমার তো খেতে গিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যেস, আর সব কাজ তো বড়দাই করে। আরে না না, তুমি দেখে নিও, কাল থেকে ফসলের সব কাজ আমিই করব। আমার সোনার ফসল দরকার। ভেবে দেখো, যদি সোনার ফসল পেয়ে যাই তাহলে আমরা কত বড়লোক হয়ে যাব। তারপর আর কাজ করার দরকারই নেই। সুধীর নিজের জমিতে ফসল উৎপাদনের কাজ শুরু করল। আরে, কি ব্যাপার রে সুধীর? আজকে তুই কাজ করছিস? তোর ঘুম পাচ্ছে না? না গো দাদা, আমি ভেবে দেখলাম তুমি কতদিন আমার কাজ করে দেবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের থেকে আমি আমার জমির কাজ আমি নিজেই করব। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। এরপর দুই ভাই নিজেদের জমিতে কাজ করতে লাগল। এই প্রথমবার সুধীরকে মুকেশের মতো পরিশ্রম করতে দেখা গেল। এরপর থেকে সুধীর রোজ জমিতে কাজ করত আর ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। এই দেখে রমাও খুশি ছিল। বেশ কিছুদিন কেটে গেল, জমিতে ফসল দেখা গেল। দেখো গো রমা, আমাদের জমিতে ফসল হয়েছে। আর কিছুদিন পরেই এগুলো কাটা হবে, তারপর আমরা বড় লোক হয়ে যাব। হ্যাঁ, একদম। সুধীর ধরেই নিয়েছিল যে এই ফসলগুলো সোনার ফসল। এরপর আরও কিছুদিন কাটল। প্রত্যেকে যে যার ফসল কেটে নিতে শুরু করল। সুধীরও তার ফসল কেটে নিল। কিন্তু সব ফসল কেটে নেওয়ার পর সে দেখল সব কয়টাই ধান, একটা কণাও সোনার ছিল না। সে খুব উদাস হয়ে গেল। এই ফসলগুলোর মধ্যে তো একটাও সোনা নেই। মনে হচ্ছে ওই গুরুজি আমাকে মিথ্যে বলেছে। কিন্তু উনি এরকম করলই বা কেন? সুধীর বাড়ি গেল আর রমাকে সব কথা খুলে বলল। সেটা কি করে হতে পারে? গুরুজি যখন বলেছেন তখন সোনার ফসলই হবে। আমি ঠিকঠাক দেখেছি গো, একটা সোনার কণাও নেই। আরে বাপরে, এখন কি হবে? কি আর করব, কালকে মহাজন আসবেন, তাকে সব ফসল বিক্রি করে দেব। কিছু টাকা তো অন্তত আসবে। ঠিক আছে। পরের দিন সকালে সুধীর আর রমা জমিতে গেল। কিছুক্ষণ পর মহাজনও চলে এলো। সে এসে ধান দেখল। আরে বাহ বাহ বাহ, এটা তো বেশ উন্নত মানের ধান দেখছি। দেখে মনে হচ্ছে যেন সোনার ধান। সুধীর, মনে হচ্ছে তুমি এবার বেশ পরিশ্রম করেছ। এগুলোর তুমি ভালো দাম পাবে। তাই নাকি? যদিও বা আমি এই কুইন্টাল প্রতি ১,০০০ টাকা দিয়ে থাকি, তবে আমি তোমাকে ২,০০০ টাকা দেব। এর পরের বারের ধানগুলো যেন আমাকেই দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মহাজনের লোকেরা ধানগুলোর ওজন করল। তারা দেখল সব মিলিয়ে ৫০ কুইন্টাল হয়েছে। ৫০ কুইন্টাল মানে ১,০০,০০০ টাকা। এই নাও সুধীর। এই প্রথম সুধীর একসঙ্গে ১,০০,০০০ টাকা দেখল। টাকাগুলো দেখে তার মুখে হাসি ফুটল। দাদা গো, দেখো, আমি ফসল বিক্রি করে ১,০০,০০০ টাকা পেয়েছি। আরে বাহ বাহ সুধীর, এত টাকা তো আমিও ফসল বিক্রি করে পাই না। তুই খুবই ভাগ্যবান ভাই। তা তো বটেই। রমা, মনে আছে গুরুজি সোনার ফসলের কথা বলেছিলেন? হ্যাঁ। তার মানে তিনি বলতে চেয়েছিলেন যে সোনার মতো ফসল। দেখলে না, এক্ষুনি মহাজন বললেন আমরা ২ গুণ টাকা পেয়েছি। মনে হচ্ছে গুরুজি এটাই বলতে চেয়েছিলেন। রমা আর মুকেশ হাসতে শুরু করল। কি হলো, তোমরা দুজন এরকম হাসছো কেন? না না, কিচ্ছু না। আসলে আজকে আমরা দুজন খুবই খুশি। আর আমিও প্রথমবার এতগুলো টাকা পেলাম। রমা, আজকে বাজারে গিয়ে
তোমার জন্য একটা নতুন কানের দুল আনবো। সত্যি? হ্যাঁ, আর এবার থেকে আমি আমার জমি নিজেই চাষ করব। দেখলে তো, আমার হাত লাগতেই সোনার ফসল উৎপাদন হলো। আর আমি যদি সব সময় চাষ করি, তাহলে আমি সোনা দিয়ে তোমাকে মুড়ে দেব গো রমা। সুধীর পাল্টে গিয়েছিল। এই দেখার পর মুকেশ আর রমাও খুব খুশি হলো। তাদের সেই প্ল্যান কাজ করে গিয়েছিল। সেই গুরুজি আর অন্য কেউ ছিল না, সুধীরের বড় ভাই মুকেশই ছিল। সে গুরুজির রূপ ধারণ করে তার ছোট ভাইকে রাস্তা দেখিয়েছিল আর তাকে অলস থেকে পরিশ্রমী তৈরি করে দিল।